নমস্কার, সকলে ভালো আছো আশা করি। তোমাদের সকলকে মেডেন ইনসাইডার চ্যানেল স্বাগতম। আজকে আমরা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি পার্টের লিভার ফাংশন টেস্ট বা লেফটি অ্যান্ড গ্লুকোস্ট্যাটিক ফাংশন পড়ব। খুবই সহজ কাট, শুরু করি। প্রথমে হচ্ছে ফাংশন অফ লিভার। ফাংশন অফ লিভার কি আছে? আমি কালিটাকে চেঞ্জ করে নিচ্ছি। প্রথমে ফাংশন অফ লিভার কি আছে? মেটাবলিক ফাংশন, সিনথেটিক ফাংশন, সিক্রেটরি ফাংশন, এক্সক্রিটরি ফাংশন, স্টোরেজ ফাংশন, ডিটক্সিফিকেশন ফাংশন, আর একটা এক্সট্রা হচ্ছে গ্লুকোস্ট্যাটিক ফাংশন। এটা একটা ফুল ডিটেলস আছে, এটা আমরা একদম শেষে দেখব। প্রথমে আসে এখান থেকে মেটাবলিক ফাংশন, সিনথেটিক ফাংশন এগুলো থেকে ছোট ছোট কিছু বলতে হবে। যেমন মেটাবলিক ফাংশন কি তোমাকে ডেসক্রাইব করতে হতে পারে। তো মেটাবলিক ফাংশন নরমালি বলে দিবা যে লিভার ইজ এ সেন্ট্রাল অর্গান ফর মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। তারপর আসো সিনথেটিক ফাংশন। সিনথেটিক ফাংশন কি? মানে সিনথেসিস করবে। কি সিনথেসিস করবে? সিনথেসিস ফর প্লাজমা প্রোটিন, গামা গ্লোবিউলিন এন্ড ক্লোটিং ফ্যাক্টর। সিক্রেটরি ফাংশন। সিক্রেটরি ফাংশন কি? লিভার সিক্রেট বাইল ইনটু ইন্টেস্টাইন। এরপর আসে এক্সক্রিটরি ফাংশন। এক্সক্রিটরি ফাংশন কি? লিভার এক্সক্রিয়েট বিলিরুবিন, হেভি মেটাল, ড্রাগ, স্টেরয়েড। মানে যেগুলো আমাদের দেহের জন্য হচ্ছে ক্ষতিকর, সেগুলোকে লিভার হচ্ছে আমাদের দেহ থেকে এক্সক্রিট করে দিবে। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন তৈরি হতে পারে যে সিক্রেটরি এক্সক্রিটরি, মানে সিক্রেট আর এক্সক্রিট দুইটাই একই রকম মনে হইলো, আসলে একই রকম না। সিক্রেট আর এক্সক্রিয়েট মানে একটু ডিফারেন্স আছে। কেমন ডিফারেন্স? সিক্রেট মানে হচ্ছে দুইটাই আমাদের কোন একটা অর্গান দিয়ে দুইটাই ত্যাগ হবে, মানে নিঃসৃত হবে। সিক্রেটের ক্ষেত্রেও নিঃসৃত হবে, এক্সক্রিয়েটের ক্ষেত্রেও নিঃসৃত হবে। এখন সিক্রেটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সাবস্টেন্সটা সিক্রেট হবে সেটা, মানে যে সাবস্টেন্সটা নিঃসৃত হবে সেটা আমাদের দেহের ভিতরে থেকে যাবে, এটা হচ্ছে সিক্রেট। আর এক্সক্রিয়েটের ক্ষেত্রে যে সাবস্টেন্সটা নিঃসৃত হয়ে আমাদের দেহের থেকে বের হয়ে যাবে সেটা হচ্ছে এক্সক্রিয়েট। তার মানে কি বোঝা যাচ্ছে? সিক্রেট হচ্ছে ভালো জিনিস মানে নিঃসৃত হয়, আর এক্সক্রিয়েটের ক্ষেত্রে হচ্ছে আমাদের দেহের জন্য বিষাক্ত পদার্থগুলা দেহ থেকে নিঃসৃত হয়। তারপর আসো স্টোরেজ ফাংশন। স্টোরেজ ফাংশন কি? ফ্যাট সলিউবল ভিটামিন, আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি 12, ওকে, এগুলো হচ্ছে আমাদের লিভার স্টোরেজ হয়। দেন আসে ডিটক্সিফিকেশন ফাংশন। ডিটক্সিফিকেশন ফাংশন কি? লিভার ডিটক্স অর্নিথিন চক্রের মাধ্যমে আমাদের লিভারটা ইউরিন তৈরি করে। হ্যাঁ, কারণ ইউরিনটা আমাদের দেহ থেকে বের হয়ে যায়। তারপর আসে ফাংশন ইন্ডিকেশন অফ লিভার ফাংশন টেস্ট বা এলএফটি। ওকে, ফার্স্ট হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ জন্ডিস, diagnosis of liver disease, prognosis of liver disease, severity of liver disease, treatment monitoring. কি আছে? Differential diagnosis of jaundice, liver disease, prognosis of liver disease, severity of liver disease, treatment monitoring. তারপর লিভার ফাংশন টেস্টে কি আছে? লিভার ফাংশন টেস্ট এখন আমরা একটু ডিটেইলসে যাব। ফার্স্ট হচ্ছে টেস্ট, 6টা আছে। টেস্ট বেসড অন এক্সক্রিটরি ফাংশন, based on synthetic function, তারপর টেস্ট টু অ্যাসেস হেপাটোসেলুলার ইন্টিগ্রিটি, টেস্ট ফর কোলেস্টেসিস, টেস্ট বেসড অন মেটাবলিক ফাংশন, এন্ড লাস্ট হচ্ছে টেস্ট বেসড অন ডিটক্সিফিকেশন ফাংশন। এখন আমরা এক এক করে ভিতরের দিকে যাব। ফার্স্টে আসে টেস্ট বেসড অন এক্সক্রিটরি ফাংশন। কি আছে? এটা হচ্ছে সিরাম বিলিরুবিন কনসেন্ট্রেশন দেখবো, ইউরিন বিলিরুবিন কনসেন্ট্রেশন দেখবো, তারপর হচ্ছে ইউরিন ইউরোবিলিনোজেন কনসেন্ট্রেশন দেখবো, স্টোল স্টারকোবিলিনোজেন দেখবো, আর হচ্ছে ডাই এক্সক্রিশন টেস্ট বা বিএসপি এক্সক্রিশন টেস্ট দেখবো। এর মধ্যে আমাদের টেস্ট বেসড অন এক্সক্রিটরি ফাংশন সিরাম বিলিরুবিন কনসেন্ট্রেশনের মধ্যে আমাদের কনসেন্ট্রেশনটা লাগবে। যেমন আমাদের
নরমাল বিলিরুবিন কনসেন্ট্রেশন কত? নরমাল বিলিরুবিন কনসেন্ট্রেশন হচ্ছে 0.2 to 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। আমাদের ইউনিটটা মনে রাখতে হবে। আমাদের এটা খুবই মানটা একটু মনে রাখতে হবে, কারণ এটা আমাদের জন্ডিসের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হতে পারে যে কখন আমাদের জন্ডিস হবে, কখন হেপাটোসেলুলার, কখন হেমোলাইটিক, কখন অবস্ট্রাকটিভ। হ্যাঁ, তো আমাদের জন্ডিসের ক্লাসিফিকেশন 3টা আছে। কি কি আছে? হেমোলাইটিক জন্ডিস, হেপাটোসেলুলার এন্ড অবস্ট্রাকটিভ জন্ডিস। এখন হেমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে কি হবে? আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে। তারপর হেপাটোসেলুলার ক্ষেত্রে কি হবে? হেপাটোসেলুলার ক্ষেত্রে আমাদের আনকনজুগেটেড, কনজুগেটেড এই দুইটা বিলিরুবিনের পরিমাণই বেড়ে যাবে। অন দি আদার হ্যান্ড আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমাদের কনজুগেটেড যে বিলিরুবিনটা আছে ওইটা মান বেড়ে যাবে। তার মানে আমরা কি বুঝতে পারতেছি? আমাদের আনকনজুগেটেড, কনজুগেটেড, আনকনজুগেটেড এন্ড কনজুগেটেড। হেমোলাইটিক এর ক্ষেত্রে আমাদের আনকনজুগেটেডটা বাড়বে। হেপাটোসেলুলার ক্ষেত্রে আমাদের বোথ বাড়বে, মানে কনজুগেটেড, আনকনজুগেটেড দুইটাই বেড়ে যাবে। আর অবস্ট্রাকটিভ এর ক্ষেত্রে আমাদের কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যাবে। এখন আমাদের কনজুগেটেড, আনকনজুগেটেড বিলিরুবিন এটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যে এটা কিভাবে তৈরি হয়? এটা হচ্ছে ব্রেকডাউন অফ আরবিসি। হ্যাঁ, আমাদের যকৃতে আরবিসি ভেঙে যায়। এই ব্রেকডাউন অফ আরবিসির মাধ্যমে না, যকৃতের মাধ্যমে না, যকৃতের সাহায্যে ভাঙে। তো এই ব্রেকডাউন অফ আরবিসি যখন হয় তখন হচ্ছে আমাদের এই আনকনজুগেটেড বিলিরুবিনটা তৈরি হয়। হ্যাঁ, এই আনকনজুগেটেড বিলিরুবিন যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইউরিন দিয়ে এক্সক্রিট হয়ে যায়, বাট কনজুগেটেডটা পারে না। আমরা দেখবো কনজুগেটেড আনকনজুগেটেড এর ডিফারেন্সটা কি আছে। তারপর আসো ইউরিন ইউরোবিলিনোজেন। এক্ষেত্রে কি হয়? আমাদের হেমোলাইটিক আর হেপাটোসেলুলার দুইটার ক্ষেত্রে এই মানটা বেড়ে যাবে, মানে ইউরিন ইউরোবিলিনোজেন কনসেন্ট্রেশন যেটা আছে সেটা আমাদের হেমোলাইটিক, হেপাটোসেলুলার দুইটার ক্ষেত্রে বেড়ে যাবে, বাট আমাদের অবস্ট্রাকটিভ এর ক্ষেত্রে এটা কমে যাবে, বা কোনো কোনো ক্ষেত্রে সামহাও এটা অ্যাবসেন্ট থাকে। সর্বশেষ আসে স্টুল স্টারকোবিলিনোজেন। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে হচ্ছে হেমোলাইটিক জন্ডিস যদি হয় তখন হচ্ছে আমাদের স্টুল স্টারকোবিলিনোজেন মানটা বেড়ে যায়, বাট আমাদের হেপাটোসেলুলার এবং অবস্ট্রাকটিভ জন্ডিস দুই ক্ষেত্রে মানটা কমে যায়। তার মানে কি আমরা কি বুঝতে পারতেছি? আমাদের আহ সিরাম বিলিরুবিন কনসেন্ট্রেশন, হ্যাঁ, ওইটা আমাদের সিরাম সিরাম বিলিরুবিন কনসেন্ট্রেশন, ইউরিন বিলিরুবিন, ইউরিন ইউরোবিলিনোজেন, স্টুল স্টারকোবিলিনোজেন। এখন আমাদের সিরাম বিলিরুবিন কনসেন্ট্রেশন এটা হচ্ছে আমাদের এক্ষেত্রে সবগুলো বেড়ে যাবে, মানে আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাবে হেমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে। হেপাটোসেলুলার ক্ষেত্রে কনজুগেটেড, আনকনজুগেটেড দুইটা বেড়ে যাবে। তারপর আমাদের কনজুগেটেড বিলিরুবিন বাড়বে কিসের ক্ষেত্রে? অবস্ট্রাকটিভ এর ক্ষেত্রে। তারপর ইউরিন বিলিরুবিন এটা কোন জায়গায়? এটা হচ্ছে আমাদের হেপাটোসেলুলার জন্ডিস আর অবস্ট্রাকটিভ জন্ডিস দুই ক্ষেত্রে দেখা যাবে। আচ্ছা, এটা আনা দরকার নাই। আমাদের হচ্ছে সিরাম বিলিরুবিন, ইউরিন ইউরোবিলিনোজেন, স্টারকোবিলিনোজেন। এখন সিরাম বিলিরুবিন, হেমোলাইটিক, হেপাটোসেলুলার, অবস্ট্রাকটিভ তিনটা জন্ডিসের ক্ষেত্রে দুইটা জিনিসই বেড়ে যাবে, মানে কনজুগেটেড, আনকনজুগেটেড সবগুলো বেড়ে যাবে। অন দি আদার হ্যান্ড আমাদের ইউরিন ইউরোবিলিনোজেন এই ক্ষেত্রে আমাদের প্রথম দুইটা ক্ষেত্রে বাড়বে। কি কি বাড়বে? মানে হেমোলাইটিক এর ক্ষেত্রে বাড়বে, হেপাটোসেলুলার ক্ষেত্রে বাড়বে, মানে ইউরিন ইউরোবিলিনোজেন কনসেন্ট্রেশনটা। আর অবস্ট্রাকটিভ এর ক্ষেত্রে কমে যাবে। অন দি আদার হ্যান্ড স্টারকোবিলিনোজেন এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র প্রথমটা ক্ষেত্রে বাড়বে, মানে হেমোলাইটিক এর ক্ষেত্রে বাড়বে, বাট হেপাটোসেলুলার বা অবস্ট্রাকটিভ জন্ডিস এক্ষেত্রে বাড়বে না। আর সর্বশেষ আসে ডাই এক্সক্রিশন টেস্ট, বা এটা এটা দরকার নাই আমাদের, জাস্ট নরমাল বলে দিব। তারপর আসো টেস্ট বেসড অন সিনথেটিক ফাংশন। এক্ষেত্রে কি সিরাম টোটাল প্রোটিন দেখবো, মানে সিরাম টোটাল প্রোটিন কনসেন্ট্রেশন দেখবো, সিরাম অ্যালবুমিন কনসেন্ট্রেশন দেখবো, সিরাম অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও দেখবো, তারপর হচ্ছে প্রোথ্রম্বিন টাইম দেখবো। তো সিরাম টোটাল প্রোটিন কনসেন্ট্রেশন কত? 6 to 8 মিলিগ্রাম পার ডেসিলিটার। অ্যালবুমিন কনসেন্ট্রেশন কত? 3 to 4 গ্রাম পার ডেসিলিটার। আর অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও কত? 2:1। আর প্রোথ্রম্বিন টাইম কত? 12 to 14 সেকেন্ড। কি আছে আমি সিরিয়াল মনে রাখতে হবে আমাদেরকে, মানে 6 to 8, 3 to 4, তারপর আচ্ছা আমাদের অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও 2:1,
আর হচ্ছে প্রথম মিন টাইম। প্রথম মিন টাইম হচ্ছে 12 to 14 সেকেন্ড। তারপর আসো টেস্ট টু অ্যাসেস হেপাটোসেলুলার ইন্টিগ্রিটি। এক্ষেত্রে আমাদের কি কি লাগে? আমাদেরকে লাগবে হচ্ছে এএলটি, এএসটি, গামা জিটি। এগুলা কি? প্রত্যেকটা হচ্ছে একটা এনজাইম, প্রোটিনাস এনজাইম। ওকে, এখন আমাদের এএলটি ফুল মিনিং লাগবে, এএসটি ফুল মিনিং লাগবে। আমাদেরকে ভেবে বোর্ডে কখনো এগুলা, ইভেন আমাদের রিটেন এক্সামে কখনো এগুলা এএলটি, এসটি, গামা জিটি এগুলো লেখা যাবে না। লেখলেও মানে এগুলোতে এব্রিভিয়েশন ফর্ম লেখলেও আমাদের পাশে আমাদেরকে ফুল মিনিংটা লিখে দিতে হবে। যেমন এএলটি হচ্ছে অ্যালানিন ট্রান্স অ্যামাইনেস, এএসটি হচ্ছে অ্যাসপার্টেট ট্রান্স অ্যামাইনেস, গামা জিটি হচ্ছে গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ। এখন এএলটি হচ্ছে ভ্যালু হচ্ছে কত? এএলটি ভ্যালু হচ্ছে নরমাল ভ্যালু হচ্ছে 10 to 14 ইউনিট পার লিটার, আর এএসটি নরমাল ভ্যালু হচ্ছে 10 to 35 ইউনিট পার লিটার। আর গামা জিটি এক্ষেত্রে আমাদের মেলের ক্ষেত্রে হচ্ছে 10 to 15 ইউনিট পার লিটার, আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 5 to 35 ইউনিট পার লিটার। ওকে, এগুলো সবগুলো আমাদের হেপাটোসাইটে থাকবে। ড্যামেজ হলে এগুলো সবগুলো বেড়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারতেছি এগুলো যদি আমাদের পাই তাহলে আমরা বুঝতে পারবো যে হেপাটোসেলুলার ইন্টিগ্রিটি ড্যামেজ হয়ে গেছে। তারপর আসো টেস্ট ফর কোলেস্টেসিস। টেস্ট ফর কোলেস্টেসিসে কি কি আছে? টেস্ট ফর কোলেস্টেসিসে হচ্ছে এলপি গামা জিটি। এলপি মানে কি? অ্যালকালাইন ফসফেট টেস্ট। হ্যাঁ, আর এএলটি কি ছিল? অ্যালানিন অ্যামিনো অ্যালানিন ট্রান্সঅ্যামাইনেস। হ্যাঁ, তো এলপি এলটি আমাদেরকে কনফিউশন তৈরি করতে পারে। তো এলপি হচ্ছে কি? অ্যালকালাইন ফসফেটেস। এটা নরমাল কনসেন্ট্রেট বা ভ্যালুটা কত? 50 to 125 ইউনিট পার লিটার। হ্যাঁ, আমরা আগেরটা একটু দেখি আবার। আমাদের আগেরটা কত ছিল? এলটি ক্ষেত্রে ছিল 10 to 40 ইউনিট পার লিটার, আর এএসটি অ্যাসপার্টেট ট্রান্সঅ্যামাইনেস এর ক্ষেত্রে ছিল 10 to 35 ইউনিট পার লিটার, আর গামা জিটির ক্ষেত্রে ছিল মেলের ক্ষেত্রে 10 to 55 ইউনিট পার লিটার, আর ফিমেলের ক্ষেত্রে ছিল 5 to 35 ইউনিট পার লিটার। তারপর আসো টেস্ট বেসড অন মেটাবলিক ফাংশন। টেস্ট বেসড অন মেটাবলিক ফাংশনে কি আছে? টেস্ট ফর কার্বোহাইড্রেট মেটাবলিজম, তারপর টেস্ট ফর প্রোটিন মেটাবলিজম। প্রোটিন মেটাবলিজম জন্য কি করতে হবে আবার? টোটাল প্রোটিন সিরাম, টোটাল প্রোটিন কনসেন্ট্রেশন, অ্যালবুমিন কনসেন্ট্রেশন, অ্যামিনো অ্যাসিড কনসেন্ট্রেশন, সিরাম অ্যামোনিয়া। তারপর হচ্ছে লিপিডের জন্য কি করতে হবে? লিপিডের জন্য হচ্ছে আমাদের সিরাম টোটাল কোলেস্টেরল, তারপর হচ্ছে রেশিও অফ কোলেস্টেরল অর কোলেস্টেরল এস্টার। আমাদের এটা বলা দরকার নেই, আমরা জাস্ট বলে দেবো যে সিরাম টোটাল কোলেস্টেরল। হ্যাঁ, তারপর আসো টেস্ট বেসড অন ডিটক্সিফিকেশন ফাংশন। ডিটক্সিফিকেশন কি হচ্ছে? সিরাম অ্যামোনিয়া লেভেল মাপবো, তারপর হচ্ছে হিপ ইউরিক অ্যাসিড মাপবো। এখানে আসো, এখানে হচ্ছে আমাদেরকে মানে শর্টলি বলে রাখছে যে কমনলি টেস্ট ফর এলএফটি বা লিভার ফাংশন টেস্ট কি আছে? এক্সক্রিটরি ফাংশনের জন্য আমরা কি করব? সিরাম বিলিরুবিন। সিনথেটিক ফাংশনের জন্য কি করব? আমরা মাপবো সিরাম অ্যালবুমিন প্রথম মিন টাইম। তারপর আসো হেপাটোসেলুলার ইন্টিগ্রিটি। হেপাটোসেলুলার ইন্টিগ্রিটির জন্য আমরা হচ্ছে অ্যালানিন ট্রান্স অ্যাসপার্টেট ট্রান্সঅ্যামাইনেস, তারপর হচ্ছে অ্যালানিন ট্রান্সঅ্যামাইনেস। ওকে, এগুলো দেখবো। আর প্রেজেন্স অফ কোলেস্টেরল এটার জন্য কি করবো? আমরা হচ্ছে এএলবি মানে অ্যালকালাইন ফসফেটেস দেখবো। তারপর আসো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা কি? কনজুগেটেড ডিফারেন্স বিটুইন কনজুগেটেড আনকনজুগেটেড বিলিরুবিন স্ট্রাকচার। ফার্স্ট হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন থেকে এটা কিভাবে ফর্ম হয়? কনজুগেট হচ্ছে বিলিরুবিন গ্লুকুরোনিক অ্যাসিড, এটা দিয়ে কনজুগেটেড বিলিরুবিনটা ফর্ম হচ্ছে। মানে আমাদের বিলিরুবিন এন্ড গ্লুকুরোনিক অ্যাসিড দিয়ে হচ্ছে আমাদের কনজুগেটেড বিলিরুবিনটা ফর্ম হচ্ছে। আর আনকনজুগেটেড বিলিরুবিন হচ্ছে একটা ফ্রি বিলিরুবিন। এখান থেকে কোয়েশ্চেন করতে পারে কোনটা ফ্রি কোনটা ফ্রি না। মানে আনকনজুগেটেড যেটা সেটা হচ্ছে ফ্রি, কারণ সেটা কোন জায়গায় বাইন্ড হইতে পারে নাই, এবং কনজুগেটেড যেটা সেটা হচ্ছে ফ্রি না, কারণ সে বাইন্ড হয়ে গেছে অলরেডি, তার সাথে আর কেউ যুক্ত হতে পারবে না। মানে তার সাথে বিলিরুবিন আর গ্লুকুরোনিক অ্যাসিড মিলে ফর্ম হয়ে গেছে। তারপর আসো সলুবিলিটি। সলুবিলিটি কি? কনজুগেটেড হচ্ছে ওয়াটার সলিউবল, আনকনজুগেটেড হচ্ছে ওয়াটার সলিউবল, সরি ওয়াটার ইনসলিউবল এন্ড লিপিড সলিউবল। তারপর হচ্ছে প্রেজেন্স ইন ইউরিন হচ্ছে কি? কনজুগেটেড যেটা সেটা হচ্ছে আমাদের ইউরিনে প্রেজেন্ট থাকবে, বাট আমাদের আনকনজুগেটেড যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইউরিনে প্রেজেন্ট থাকবে না। এখন বিবিবি ক্রস মানে কি? ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস। আমাদের আনকনজুগেটেড যেটা সেটা আমাদের ব্লাড ব্রেইন ব্যারিয়ারটাকে ক্রস করতে পারবে না, বাট কোন আনকনজুগেটেড যেটা আছে সেটা পাস করতে পারবে।
এখন আসো জন্ডিস কি। জন্ডিস হচ্ছে is a yellowish discoloration of skin, sclera, mucous membrane due to increased bilirubin concentration. এখন আমাদের বিলিরুবিন কনসেন্ট্রেশন কত? নরমাল বিলিরুবিন কনসেন্ট্রেশন হচ্ছে 0.2 to 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। ক্লিনিক্যাল জন্ডিস আবার জন্ডিসের টাইপ কি আছে? মেইনলি হচ্ছে দুইটা টাইপ, একটা হচ্ছে কি ক্লিনিক্যাল জন্ডিস আর একটা হচ্ছে কি ল্যাটেন্ট জন্ডিস। এখন ক্লিনিক্যাল জন্ডিস কত? যখন সিরাম বিলিরুবিন কনসেন্ট্রেশন ইজ গ্রেটার দেন 3 মিলিগ্রাম পার ডেসিলিটার, তখন হচ্ছে আমাদের এটাকে ক্লিনিক্যাল জন্ডিস বলবো। ল্যাটেন্ট জন্ডিস কখন বলবো? যখন সিরাম বিলিরুবিন কনসেন্ট্রেশন উইথিন দ্য রেঞ্জ ফ্রম 1 to 3 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকবে। আর আমাদের জন্ডিসের ডেফিনেশনের ক্ষেত্রে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে ইয়েলো ইশ ডিসকালারেশন কোথায় কোথায় হবে? স্কিন, স্ক্লেরা, মিউকাস, এই তিনটা জায়গায় হবে। এখন আসো ক্লাসিফিকেশন। এটা ছিল পার্ট ছিল, এখন ক্লাসিফিকেশন টাইপ ছিল। আর এটা ক্লাসিফিকেশন হেমোরাইটিক জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস। আমরা বলে নিছি হেমোরাইটিক জন্ডিস হচ্ছে বিলিরুবিন প্রোডাকশন বাড়বে কেন? হেমোলাইসিস অফ আরবিসি, সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, এগুলো হচ্ছে কজ। আর হেপাটোসেলুলার কেন হবে? এটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, লিভার সিরোসিস, টক্সিন, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম, এগুলোর কারণেও হতে পারে। আর অবস্ট্রাকটিভ জন্ডিস এটা কেন হতে পারে? এটা হচ্ছে আমাদের টিউমার, ভাইরাল হেপাটাইটিস, গল স্টোন, এগুলোর কারণে হতে পারে। এখন আসো, এখানে সুন্দর একটা চার্ট দেওয়া আছে। পয়েন্ট হচ্ছে কি মানে আমাদের হেমোরাইটিক জন্ডিস, হেপাটোসেলুলার, অবস্ট্রাকটিভ। হেমোরাইটিক জন্ডিসের ক্ষেত্রে আমাদের বিলিরুবিন কনসেন্ট্রেশনটা কি হবে? বাড়বে। আর হেপাটোসেলুলার ক্ষেত্রে হচ্ছে কনজুগেট আনকনজুগেট দুইটাই বাড়বে। অবস্ট্রাকটিভ এর ক্ষেত্রে কনজুগেটটা বাড়বে, এটা একদম প্রথমে আমরা পড়ছি। তারপর হচ্ছে এএলটি, এএসটি, এটা হচ্ছে আমাদের নরমাল থাকবে। হেমোলাইটিক এর ক্ষেত্রে নরমাল থাকবে, হেপাটোসেলুলার ক্ষেত্রে অনেক বেশি বাড়বে, আর অবস্ট্রাকটিভ এর ক্ষেত্রে বাড়বে অল্প পরিমাণে। এএলপি, এএলপি হচ্ছে মেইনলি করা হয়েছে অবস্ট্রাকটিভ এর জন্য। হ্যাঁ, তাহলে হেমোলাইটিক এর ক্ষেত্রে হচ্ছে নরমাল থাকবে, হেপাটোসেলুলার ক্ষেত্রে স্মল বাড়বে, আর অবস্ট্রাকটিভ এর ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ বাড়বে। তার মানে আমরা কি বুঝতে পারতেছি? এএলটি, এএসটি হচ্ছে আমাদের হেপাটোসেলুলার ক্ষেত্রে সবচেয়ে বেশি বাড়বে, আর এএলপি যেটা সেটা হচ্ছে আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি বাড়বে। তারপর হচ্ছে ইউরিন, ইউরিনে বাইল সল্ট কি হেমোলাইটিক এর ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে, হেপাটোসেলুলার ক্ষেত্রে প্রেজেন্ট থাকতে পারে না থাকতে পারে, বাট অবস্ট্রাকটিভ এর ক্ষেত্রে অবশ্যই প্রেজেন্ট থাকবে। বিলিরুবিন, বিলিরুবিন হচ্ছে হেমোলাইটিক এর ক্ষেত্রে অ্যাবসেন্ট, তারপর হেপাটোসেলুলার ক্ষেত্রে প্রেজেন্ট, অবস্ট্রাকটিভ ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে। বাইল পিগমেন্ট দরকার নাই। ইউরোবিলিনোজেন, ইউরোবিলিনোজেন হচ্ছে কোন জায়গায়? আচ্ছা, স্টোলের কালার কি হবে? পেল হবে, এটা জিজ্ঞাসা করতে পারে। স্টোলের কালার যে জন্ডিসের একটা পেশেন্ট আসলে তুমি কিভাবে বুঝতে পারবে তার স্টোল দেখে? স্টোল হচ্ছে পেল বা ফ্যাকাশে, যেটা বলে ফ্যাকাশে কালার হবে। কেন হবে? কারণ স্টারকোবিলিনোজেন অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে। মানে আমি বলতে ভুল করছি, সরি, মানে হেপাটোসেলুলার, অবস্ট্রাকটিভ দুইটার ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে। তোমাকে যদি জিজ্ঞাসা করে যে একটা পেশেন্ট তোমার কাছে আসলো, এখন তুমি এটা কিভাবে কনফার্ম হবে যে এটা কি হেপাটোসেলুলার নাকি অবস্ট্রাকটিভ নাকি হেমোলাইটিক? এখন স্টার্কোবিলিনোজেন যেটা আছে সেটা বেড়ে যাবে হেমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে, বাট অবস্ট্রাকটিভ বা হেপাটোসেলুলার ক্ষেত্রে কমে যাবে। আর ইউরোবিলিনোজেন এটা হচ্ছে বেড়ে যাবে, আর হেমোলাইটিক এর ক্ষেত্রে বেড়ে যাবে, হেপাটোসেলুলার ক্ষেত্রে অল্প বাড়বে, বাট অবস্ট্রাকটিভ এর ক্ষেত্রে কমে যাবে। এই মার্কগুলো একটু মনে রাখতে হবে, ডিফারেন্স চারটা এখানে এগুলো বলা আছে। আচ্ছা, কার্নিকটেরাস, কার্নিকটেরাসটা কি? It is a neurological syndrome resulting from destruction of the basal ganglia by deposition of bile pigment. Okay, মানে এটা কেন হয়? এটা আছে ইন নিউবর্ন ব্লাড ব্রেন বেরিয়ার। এটা কেন হয়? এটা হচ্ছে বাচ্চাদের হয়। কেন কি ইন নিউ, আচ্ছা দেখো, বাচ্চাদেরকে আমরা যখন যখন নিউবর্ন যখন বের হয়, মানে যখন সিজারিয়ান ডেলিভারি করে বাচ্চাটা যখন বের হয়, তখন তাকে যদি আমরা ব্লাড টেস্ট এগুলো সব যদি করাই, তা কিন্তু আমরা সবাই বুঝতে পারবো যে এটা জন্ডিস হয়েছে, বাট আলটিমেটলি জন্ডিস হয় না। কেন? তার শরীরে বিলিরুবিন কনসেন্ট্রেশন যদিও বেশি হয়, বাট তারপরে তার জন্ডিস হবে না। এটা কারণ আমরা যদি কয়েক মাস পর লিভার যখন ডেভেলপ হয়ে যাবে, তখন আমরা আবার যদি মাপি সবগুলো মানে ফাংশন আমরা টেস্ট করাই, তখন দেখতে পারবো যে তার কোনো জন্ডিস নেই। এটা কেন হচ্ছে? কারণ বাচ্চা যখন জন্ম হয় তখন হচ্ছে তার লিভারটা মানে মেটাবলিক ফাংশন প্রপারলি করতে পারে না, যার কারণে বিলিরুবিন তার ব্লাডে অনেক বেশি পরিমাণে থাকে। কিন্তু যখন তার লিভারটা ডেভেলপ হয়েছে, মেটাবলিক ফাংশন করতে পারে এবং তার আহ বিলিরুবিন কনসেন্ট্রেশন নর্মাল হয়ে যায়। এটা এখানে বলা হয়েছে। বাট নিউবর্ন ব্লাড ব্রেন ব্যারিয়ার ইজ আনডেভেলপ, moreover unconjugated bilirubin is lipid soluble, water insoluble, lipid soluble, therefore division of bile pigment occur in the basal ganglia.
এটা কি এরপর কি কি হয়, এটা হচ্ছে মেন্টাল ডেফিসিয়েন্সি, মানে এটা যদি কার্নিক টেরাস যদি হয়, মানে তারপর যদি লিভার ডেভেলপ যদি না হয়, হ্যাঁ, বেসাল গ্যাং মেন্টাল ডেফিসিয়েন্সি কারণ বেসাল গ্যাং ডেভেলপ ডিস্টরশন হচ্ছে, ডিফনেস, ইপিলেপসি, স্প্লাস্টিসিটি। তারপর আসো ফিজিওলজিক্যাল জন্ডিস, সেটা হচ্ছে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে হয়। এটা হচ্ছে জন্ডিস দ্যাট হ্যাপেন্স দ্য মোস্ট অফ দ্য নিউবর্ন বেবি শর্ট আফটার বার্থ এন্ড রিজলভ উইথিন 14 ডেজ। ক্রাইটেরিয়া মাইল্ড জন্ডিস, হ্যাঁ, এটা মানে মৃদু, এটা জাস্ট কোনো টেনশনের কিছু নাই। 14 দিন পর এটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। কজ কি হেপাটিক ইমেচুরিটি টু বিলিরুবিন মেটাবলিজম, এটা আগে বলা হয়েছে। ইন নিউবর্ন ইউডিপি গ্লুকোরোনাল ট্রান্সফারেজ অ্যাক্টিভিটি ইজ স্লো এন্ড ট্রিটমেন্ট কি রিসে ফটোথেরাপি তো দরকার নেই। রিস্ক হচ্ছে কি when bilirubin concentration is greater than 20 মিলিগ্রাম per deciliter there is a risk of cardiac arrest। আর বিলিরুবিন কনসেন্ট্রেশন বাড়তে বাড়তে এতই পরিমাণ বেড়ে যায় যখন 20 মিলিগ্রাম per deciliter থাকে তখন সেটা কার্নিক টেরাস হয়ে যায়। এখন আসো বিলিরুবিন মেটাবলিজম, এটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে কি আফটার 20 days অফ লাইফ স্প্যান আরবিসি ব্রেকডাউন, তারপর হচ্ছে ফ্রেজাল আরবিসি ব্রোকেন ডাউন বাই আরইএস, রিলিজ অফ এইচবি, আচ্ছা রিলিজ অফ হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিড পলে চলে যায়, আর হিম যেটা মানে হিম যেটা আছে এটা হচ্ছে আমাদের অক্সিডাইজ হবে, অক্সিডাইজ হবে বিলিবার্ডিন 9A হবে। এটা কিসের মাধ্যমে হবে, হিম অক্সিজেনাস এনজাইমের মাধ্যমে। এই বিলিবার্ডিন 9A যেটা হচ্ছে গ্রিন পিগমেন্ট, তারপর বিলিবার্ডিন রিডাক্টেজ এনজাইমের মাধ্যমে সেটা হচ্ছে বিলিবার্ডিন 9A, বিলিরুবিন 9A হবে। ফার্স্ট হচ্ছে বিলিরুবিন 9A, এখন হচ্ছে বিলিরুবিন 9A। বিলিরুবিন 9 হচ্ছে ইউলিশ পেগমেন্ট। তারপর হচ্ছে কি হবে, বিলিরুবিন অ্যালবুমিন কমপ্লেক্স হবে, যেটা হচ্ছে বিলিরুবিন অ্যালবুমিন কমপ্লেক্স, এটা কি সাথে গ্লুকুরোনিক অ্যাসিড থাকে, এটা দাও না এখানে। এটা হচ্ছে কি একটা আনকনজুগেটেড বিলিরুবিন। তারপর হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিনটা টেকেড বাই হেপাটোসাইট লিভিং ইন দ্য অ্যালবুমিন। তারপর হচ্ছে কি এটা কনজুগেটেড বিলিরুবিন হবে, লিভার যায় কোন বিলিরুবিন হয়ে গেছে। তারপর হচ্ছে কি এটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইন যায় ইউরোবিলিনোজেন হবে। তারপর হচ্ছে এটা আমাদের রেকটামে দিকে যাবে, রেকটামে মানে স্টোলের সাথে যায় কি হবে, স্টার্কোবিলিনোজেন, দেন হচ্ছে আমাদের এক্সক্রিয়েটেড থ্রু ইউরিন স্টোল হবে। অন দি আদার হ্যান্ড আমাদের যে এটাই বলা হয়েছে। এখন আসো গ্লুকোস্ট্যাটিক ফাংশন অফ দ্য লিভার কি কি আছে। ফার্স্টে বলি হোয়াট ডু ইউ মিন বাই গ্লুকোস্ট্যাটিক ফাংশন। The maintenance of blood glucose static level within normal range. Glucostatic function of the liver is the intrinsic capacity of the liver to maintain normal blood glucose concentration in spite of hyperglycemic condition and hypoglycemic condition. কি আছে দুইটা কেস, একটা আছে হাইপারগ্লাইসেমিক কন্ডিশন, একটা আছে হাইপোগ্লাইসেমিক কন্ডিশন। এখন হাইপারগ্লাইসেমিক কন্ডিশন কি হয়, the liver take up the half of the absorbed glucose for gluconeogenesis, lipogenesis, and TAZ synthesis. As a result, blood glucose concentration decrease to normal. তারপর আসো হাইপারগ্লাইসেমিয়া, সরি এটা হাইপারগ্লাইসেমিয়া গেল। এখন আসো হাইপোগ্লাইসেমিয়া। তোমার হাইপারগ্লাইসেমিয়া মানে কি, মানে গ্লুকোজ কনসেন্ট্রেশন ব্লাডে বেড়ে গেছে, আর হাইপোগ্লাইসেমিয়া মানে কি কমে গেছে। মানে কি এই ক্ষেত্রে কি হয়, তখন লিভার রাইজেস ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন বাই প্রসিডিং গ্লুকোজ থ্রু producing glucose through gluconeogenesis and glycogenesis। মানে কি গ্লুকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস এন্ড গ্লুকোনিওজেনেসিস। গ্লাইকোজেনোলাইসিস মানে কি গ্লাইকোজেনের ব্রেকডাউনে গ্লুকোজ তৈরি হবে। আর গ্লুকোনিওজেনেসিস মানে কি, মানে নন কার্বোহাইড্রেট সাবস্টেন্স থেকে গ্লুকোজ সিনথেসিস করবে। এখন এখান থেকে আরেকটা কোয়েশ্চেন করতে পারে, হাইপারগ্লাইসেমিয়া আর হাইপোগ্লাইসেমিয়া কোনটা সবচেয়ে বেশি খারাপ। এর আনসারটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া সবচেয়ে বেশি ডেঞ্জারাস, এখানে মানুষের মৃত্যুও হইতে পারে। আজকে এ পর্যন্তই। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টও করতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার সবাইকে।